বিসমিল্লাহ। আমরা আল্লাহ পাকের কালাম কোরআনে কারীম শেখানোর জন্যে সর্বপ্রথম কোরআনে কারীমের হরফগুলো শিখিয়ে থাকি। কোরআনে কারীমের হরফগুলো আমরা কিভাবে শেখাবো সেটা আমাদের তালিমুল ফুরকান প্রশিক্ষণের প্রথম ভিডিওতে আলোচনা করা হয়েছে। সেই আলোচনার ভিতরে আমরা বুঝতে পেরেছি, আমরা জানতে পেরেছি আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটি হরফ আমরা কিভাবে পড়াবো। আমাদের ওই ভিডিওটি ছিল সম্পূর্ণ হরফে হেজা পড়ানোর পদ্ধতির উপরে, হরফে হেজা পড়ানোর তরিকার উপরে ওই ভিডিওটা ছিল। এখন আমি যে ভিডিওটি করছি এটা হরফে হেজা পড়ানোর ক্ষেত্রে হরফে হেজা শেখানোর ক্ষেত্রে আমাদের হরফে হেজার নীতিমালার সাথেই সম্পৃক্ত আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সরাসরি মূলনীতি হিসাবে ব্যবহার হয় না, কিন্তু হরফে হেজা শেখার ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন। এই কথাগুলো যখন অনুসরণ করে আমরা হরফে হেজা পড়াবো, তখন আমাদের শিশুদের হরফে হেজা শেখার ক্ষেত্রে পরিপূর্ণতা আসবে, পরিপূর্ণভাবে তারা হরফে হেজা শিখতে পারবে। এখানে শুধু হরফে হেজার সাথে সম্পৃক্ত না, আমি যে এখন কথাগুলি বলবো আমাদের এই কথাগুলো আরও ব্যাপক। আমরা হরফে হেজার থেকে শুরু করে আমাদের কায়দা তালিমুল ফুরকান, অর্থাৎ তালিমুল ফুরকান পদ্ধতি অনুসারে আমাদের একটি কায়দা লেখা হয়েছে। এই কায়দাটা আমারই রচনা। এই কায়দার ভিতরে আমাদের এই কায়দার ভিতরে 1 নম্বর এবং 2 নম্বর সবক আছে হরফে হেজা। এরপরে 3 নম্বর থেকে শুরু করে 18 নম্বর পর্যন্ত আমাদের এখানে হরকতের কিছু সবক আছে, অর্থাৎ জবর জের পেশ, 2 জবর 2 জের 2 পেশ, জজম, খারা জবর খারা জের উল্টা পেশ, আলিফ মদ, ওয়াও মদ, ইয়া মদ, ওয়াও লিন, ইয়া লিন, তাশদীদ। এই যে এখানে 16টি সবক আছে, এই 16টি সবক এবং হরফে হেজার 2টি সবক, আমাদের এই 18টি সবকের জন্য ব্যাপৃত আমার এই এবারের আলোচনাটা। এই আলোচনার শিরোনাম আমি করতে পারি যে আমাদের হরফে হেজার থেকে শুরু করে তাসদীদ পর্যন্ত যতদিন সময় লাগবে, যতদিন আমরা এই 18টি সবক পড়াবো, ততদিনে আমাদের প্রতিদিন আমাদের 4টি করে কাজ করতে হবে। প্রতিদিনে আমাদের 4টি কাজ অনুসরণ করতে হবে। কয়টি কাজ করব? প্রতিদিন আমাদের 4টি কাজ। অনেক গুরুত্বপূর্ণ কথাটা, যে আমরা হরফে হেজা পড়ানো শুরু করেছি। আমি যে কটা হরফই পড়াবো একদিনে, প্রতিদিনে আমাকে 4টি কাজ করতে হবে। আমি জবর পড়াবো, সেই ক্ষেত্রেও আমাকে প্রতিদিন 4টি কাজ করতে হবে। জজম পড়াবো, প্রতিদিন আমাকে 4টি কাজ করতে হবে। তাশদীদ পড়াবো, প্রতিদিন আমাকে 4টি কাজ করতে হবে। বুঝে আসছে? তাহলে অনেক ব্যাপক এই কথাটা নিশ্চয়ই, তাই না? যে আমরা হরফে হেজা থেকে শুরু করে তাশদীদ পর্যন্ত আমাদের এই 17টি সবক বা 18টি সবক, হরফে হেজার মধ্যে যদিও 2টি সবক, কিন্তু আসলে পড়ানোর প্রক্রিয়ায় আমাদের একটা সবক ধরা হয়, একসাথে পড়ানো হয়। এই জন্য আমি বলেছি 17টি সবক। হরফে হেজার মধ্যে একটি, হরকতের সবকের মধ্যে আছে 16টি। এই 17টি সবক যতদিন পর্যন্ত আমাদের
চলতে থাকবে। প্রতিদিন আমাদের 4টি করে কাজ করতে হবে। কাজেই আমাদের এই 4টি কাজ খুব ভালোভাবে মনে রাখতে হবে, হৃদয়ের মধ্যে গেঁথে রাখতে হবে, এবং এই 4টি কাজকে আমাদের পর্যায়ক্রমে এই 4টি কাজ পরিপূর্ণ করার মাধ্যমেই আমাদের প্রত্যেকটা সবক আমরা পরিপূর্ণ করতে পারবো। প্রতিটা সবকে আমাদের শিশুদেরকে সার্থক করতে পারবো। ঠিক আছে? প্রতিদিনে 4 কাজ, আমাদের শিরোনাম হলো প্রতিদিনের 4 কাজ। দেখেন, প্রতিদিনের 4 কাজ। 1 নাম্বার হলো সবক উপস্থাপন করা। 1 নাম্বার কাজ সবক উপস্থাপন করা। 2 নাম্বার কাজ মশক করানো। 2 নাম্বার মশক করানো। 3 নাম্বার ইজরা করানো। 3 নাম্বার ইজরা করানো। 4 নাম্বার পরীক্ষা লওয়া। 4 নাম্বার পরীক্ষা লওয়া। আমি আবার বলছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। আমাদের প্রতিদিন 4টি কাজ করতে হবে। প্রতিদিন কয়টি কাজ করতে হবে? 4টি কাজ করব। আপনারা আমার দিকে লক্ষ্য করে শোনেন। 1 নাম্বার সবক উপস্থাপন, 2 নম্বরে মশক, 3 নম্বরে ইজরা, 4 নম্বরে পরীক্ষা। কয়টি কাজ করব আমরা? 4টি কাজ করব। আচ্ছা, 1 নম্বরে কি করব আমরা? সবক উপস্থাপন করব। 2 নম্বরে মশক করাবো। 3 নম্বরে ইজরা করাবো। 4 নম্বরে পরীক্ষা নেব। তাহলে প্রতিদিন আমাদের এই 4টি কাজ করতে হবে। মন থাকবে? প্রতিদিন আমাদের 4টি কাজ করতে হবে। এখন এই 4টি কাজ কি? 4টি কাজের পরিচয় আপনাদেরকে আমি এখন দেব। খুব মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর কাজ হলো সবকের উপস্থাপন করানো। সবক উপস্থাপন করানো, তাই না? সবক উপস্থাপন মানে হলো সবক পড়ানো। সবক উপস্থাপন মানে কি? সবক পড়ানো বা শিশুদের সামনে সবক তুলে ধরা। সবক তুলে ধরা, এটাই হলো সবক উপস্থাপন করা। আমরা যেমন এই 2 দিন দেখলাম, আমরা আলিফ ব্ল্যাকবোর্ডের মধ্যে পড়িয়েছি, তাই না? বা আমরা পড়িয়েছি, এই যে আমরা ব্ল্যাকবোর্ডের মধ্যে আলিফ পড়ালাম বা পড়ালাম, এই পড়ানোটাই হলো সবক উপস্থাপন করা। ঠিক আছে না? আমরা যে 3টি কাজের মাধ্যমে আলিফ পড়ালাম না ব্ল্যাকবোর্ডের মধ্যে, এই যে ব্ল্যাকবোর্ডে আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ালাম, হরফের পরিচয় করালাম, ইয়াদ করালাম, বদলি রূপ শিখালাম, এই সবগুলো কাজের মাধ্যমে যে একটা হরফ পরিপূর্ণভাবে আমি পড়ালাম, তাই না? এই পড়ানোটাই হলো সবক উপস্থাপন করা। বুঝে আসছে? সবক উপস্থাপন করা। এরপরে হলো 2 নম্বর কাজ হলো মশক করানো। 2 নম্বর কাজ হলো মশক করানো। মশক কাকে বলে? মশক কি জিনিস? মশক হলো একজনের পিছনে সকলে সমস্বরে উচ্চ আওয়াজে বারবার পড়া, একে বলা হয় মশক। মশক কাকে বলবো আমরা? একজনের পিছনে, এখানে 4টা শর্ত আছে। মশকের জন্য কয়টা শর্ত আছে? 4টি শর্ত আছে। একজনের পিছনে সকলে সমস্বরে উচ্চ আওয়াজে বারবার পড়া। এই 4টে শর্ত পুরা করে আমরা কি করব? মশক করাবো। অর্থাৎ এই 4টি মশকের ভিতরে 4টে গুণ থাকতে হবে। আর এই মশকটা হলো সম্পূর্ণ ছাত্রদের কাজ। মশক আমাদের তালিমুল ফুরকান পদ্ধতির ভিতরে মশক হলো ছাত্রদের কাজ। সবক উপস্থাপন করা এটা হলো ওস্তাদের কাজ। কথাটা ভালো করে বুঝতে হবে। অন্য সকল পদ্ধতির মধ্যে দেখা যায় অধিকাংশ সবকগুলোই উস্তাদ নিজে মশক করিয়ে দেন, বারবার পড়ে পড়ে বারবার মশক উস্তাদ করিয়ে দেন। কিন্তু আমাদের পদ্ধতির মাধ্যমে আমাদের উস্তাদের কাজ হলো সবকটাকে উপস্থাপন করা, বাচ্চাদের সামনে তুলে ধরা। আর মশক যেটা বারবার পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে, উচ্চস্বরে বারবার পড়তে হবে, এটা হলো ছাত্রদের কাজ। অর্থাৎ মূল পরিশ্রম এটা আমাদের ছাত্রদের।
ওস্তাদের পরিশ্রম আমাদের এখানে কম। ওস্তাদ সবকটাকে ভালোভাবে বুঝিয়ে দিবেন, শিখিয়ে দিবেন, এরপরে এই সবকটা মজবুত করার জন্য ছাত্রদেরকে দিয়ে মস্ক করবেন এবং ওস্তাদ ওরা মস্কটাকে নিগ্রান করবেন, হ্যাঁ নিয়ন্ত্রণ করবেন যাতে বিশুদ্ধ মস্ক হয়, যাতে সুন্দর মস্ক হয়, পড়া যাতে সহি হয়, এই জন্য ওস্তাদ মস্কটা নিয়ন্ত্রণ করবেন। মস্ক কিন্তু আসলে প্রকৃত হলো আমাদের এই পদ্ধতি মোতাবেক ছাত্রদের কাজ। তো আমি বললাম মস্কের সংজ্ঞা। মস্ক কাকে বলবো আমরা? একজনের পিছনে সকলে সমস্বরে উচ্চ আওয়াজে বারবার পড়া। তো এইটা হলো মস্ক। এখন এই মস্কের উদ্দেশ্য কি? মস্কের উদ্দেশ্য আছে। মস্ক আমরা কেন করাবো? মস্কের উদ্দেশ্য হলো উপস্থাপিত সবক শিশুদের হৃদয়ে মজবুতভাবে বসাইয়া দেওয়া। উপস্থাপিত সবক শিশুদের হৃদয়ে মজবুতভাবে বসিয়ে দেওয়া, এটাই হলো মস্কের উদ্দেশ্য। বুঝে আসছে? আমরা প্রথম কাজ করেছি সবক উপস্থাপন, ঠিক আছে না? সবক উপস্থাপনের মাধ্যমে সবকটা বাচ্চাদের সামনে আমরা তুলে ধরেছি, ঠিক আছে না? বাচ্চাদেরকে সবকের বোঝ দিয়েছি। উপস্থাপন করার মাধ্যমে সবকের বোঝ বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি। এখন এই উপস্থাপিত সবকের যে বোঝ, এই বোঝটাকে শিশুদের হৃদয়ে মজবুত করার জন্যই আমরা মস্ক করব। এটা একটা স্বতঃসিদ্ধ নিয়ম। একটা জিনিস বা একটা কথা বারবার বলার দ্বারা, বারবার শোনার দ্বারা সেটা হৃদয়ের মধ্যে অঙ্কিত হয়ে যায়, ঠিক কি ঠিক না? এই কারণেই সবক উপস্থাপন করার সময়, উপস্থাপন করার মাধ্যমে আমাদের শিশুদের যতটুকুন বোঝ হয়েছে ওটা কিন্তু যথেষ্ট নয়। তাদের সবেমাত্র নতুন একটা জিনিস তাদের হৃদয়ের মধ্যে এসে বসেছে, তাদের সামনে তুলে ধরা হয়েছে, এতটুকুন বুঝ তাদের জন্য যথেষ্ট নয়। এখন তার এই বুঝটা মজবুত করা দরকার, আর সেই মজবুত করার জন্যই আমরা মস্ক করাবো। বুঝে আসছে কথা? সবার কি বুঝে আসছে? তো আমরা যখন ওই মস্ক আমরা যখন করব, আমাদের ওই পড়ানো বিষয়টা যখন বারবার শিশুদেরকে দিয়ে আমরা বলাবো, পড়াবো, এর দ্বারা এটাকেই মস্ক বলে। আর এই মস্কের মাধ্যমে হলো সবকটা তাদের হৃদয়ের মধ্যে মজবুতভাবে বসে যাবে। জি, উপস্থাপিত সবক শিশুদের হৃদয়ে মজবুতভাবে বসিয়ে দেওয়া, এটাই হলো মস্কের উদ্দেশ্য। বুঝে আসছে সবার? তাহলে 2 নম্বর কাজ হলো আমরা মস্ক করাবো। এখন মস্কের পরে প্রতিদিনের 4 কাজ কিন্তু বিশ্লেষণ করা হচ্ছে। প্রথম গেল মস্ক, প্রথম গেল সবক উপস্থাপন করা, দ্বিতীয়টা হলো মস্ক করানো, এখন তৃতীয় বিষয় হলো ইজরা করানো। ইজরা করানো কি জিনিস? আমাদের তালিমুল ফুরকান পদ্ধতিতে ইজরা একটা পরিভাষা। এখানে ইজরা বলি আমরা এমন একটা মেহনত, এমন একটা প্র্যাকটিস যার দ্বারা আমাদের উপস্থাপিত সবক, আমরা যেই বিষয়টা পড়ালাম, এটা যেন বাচ্চারা কোরআনের মধ্যে ধরতে পারে এবং কোরআনের মধ্যে যেন নিজে নিজেই পড়তে পারে। এই অবস্থাটা সহজ হওয়ার জন্য, এই শিক্ষাটা সহজ হওয়ার জন্য আমাদের জন্য যে একটা কৌশল, এই কৌশলটাকে আমরা বলে থাকি ইজরা। বুঝে আসছে? হ্যাঁ, ইজরা হলো এমন একটা মেহনত যার দ্বারা আমাদের পড়ানো বিষয় বাচ্চারা কোরআনের মধ্যে ধরতে পারবে এবং নিজে নিজেই কোরআনের মধ্যে পড়তে পারবে, যেটা আমাদের অনেক জরুরি। কারণ এটা আমাদের উদ্দেশ্যের মধ্যে শামিল, ঠিক কি ঠিক না? আমরা ব্ল্যাকবোর্ডে পড়াইতেছি, ব্ল্যাকবোর্ডে যা পড়াইতেছি ওটা আমাদের মাকসাদ না, এটা আমাদের মাধ্যম। আমাদের মূল উদ্দেশ্য হলো যে বিষয়টা আমি পড়ালাম, এই বিষয় যেন কোরআনের মধ্যে বাচ্চারা ধরতে পারে, কোরআনের মধ্যে যেন পড়তে পারে এবং কোরআনের মধ্যে যেন স্বতঃস্ফূর্তভাবে বাচ্চারা পড়তে পারে, এইটাই আমাদের মূল উদ্দেশ্য। এই কারণে আমাদের এই উদ্দেশ্য পুরা করার জন্য ইজরাটা অনেক জরুরি, অনেক গুরুত্বপূর্ণ। এখন ইজরা আমরা কিভাবে করব? আবার বলতে হবে? হ্যাঁ, মানে ইজরা হলো এমন একটা প্রক্রিয়া বা এমন একটা মেহনত
যার দ্বারা আমাদের শিশুরা আমাদের উপস্থাপিত সবক বা উপস্থাপিত বিষয় সেটা কোরআনের মধ্যে বাচ্চারা নিজে নিজেই ধরতে পারবে এবং নিজে নিজেই পড়তে পারবে। এই উদ্দেশ্যের জন্যই আমরা ইজরা করব। এখন ইজরার পদ্ধতি কি, কিভাবে আমরা ইজরা করব? আমরা ইজরা করব আমপাড়ার ভিতরে। কোথায় ইজরা করব? আমপাড়ার ভিতরে। কোরআনের মধ্যে মিলিয়ে পড়া বা কোরআনের মধ্যে পড়তে পারার যে প্র্যাকটিস, এটা আমরা আমপাড়ার মধ্যে করব। কোথায় করব? আমপাড়ার মধ্যে করব। হ্যাঁ, আগের একটা কথা রয়ে গেছে মস্কের ব্যাপারটা, তাই না? মস্কের কথাটা আমাদের রয়ে গেছে। মস্ক আমরা দুই জায়গায় করাবো। মস্ক আমরা কি, এই কথাটা বলা হয় না, এই মস্ক করাবো আমরা দুই জায়গায়। একটা হলো ব্ল্যাকবোর্ডের মধ্যে মস্ক করাবো, 2 নম্বরে হলো কায়দার মধ্যে মস্ক করাবো। মস্কের স্থান হলো 2টি, মস্কের জায়গা কয়টি? 2টি। ব্ল্যাকবোর্ডের মধ্যে যখন আমি সবকটা উপস্থাপন করেছি তখন ব্ল্যাকবোর্ডের মধ্যে লেখা আছে, ব্ল্যাকবোর্ডের মধ্যে যে লেখা আছে, আমার উপস্থাপিত সবকটা ব্ল্যাকবোর্ডে লেখা আছে, ব্ল্যাকবোর্ডের ওই লেখা বিষয় আমরা ছাত্রদেরকে দিয়ে প্রথম ব্ল্যাকবোর্ডের মধ্যে মস্ক করাবো। ব্ল্যাকবোর্ডের মস্ক যখন শেষ হয়ে যাবে সকল ছাত্রের, এরপরে আমরা এই বিষয়টাই আমাদের কায়দার মধ্যে আছে। ব্ল্যাকবোর্ডে যে বিষয় পড়ালাম এই বিষয়টাই আমাদের কায়দার মধ্যে আছে। তো দ্বিতীয় পর্যায়ে আমরা কায়দার মধ্যে এই বিষয়টা ছাত্রদেরকে দিয়ে মস্ক করাবো। তাহলে মস্কের জায়গা হলো কয়টি? 2টি। প্রথম মস্ক হবে ব্ল্যাকবোর্ডে, দ্বিতীয় মস্ক হবে কায়দার মধ্যে। ঠিক আছে। আর এখন আমরা আলোচনা করছি ইজরার ব্যাপারে। ইজরা করব আমরা আমপাড়ার মধ্যে। ইজরা কোথায় করব? আমপাড়ার মধ্যে। কোরআনে কারীম এবং আমপাড়া একই জিনিস, ঠিক কি ঠিক না? কোরআনে কারীম আমপাড়া একই জিনিস, কোরআনে কারীমের একটা অংশ। তা আমাদের এই পদ্ধতির মধ্যে আমপাড়া বলতে কোনো সবক, আমপাড়ার মধ্যে কোনো সবক নাই। অন্যান্য জায়গায় দেখা যায় কায়দা পড়ানো হয়, তারপরে আমপাড়া ভিন্ন একটা সাবজেক্ট হিসেবে দেওয়া হয়, আমপাড়া পড়ানো হয়, তারপরে কোরআন শরীফের সবক দেওয়া হয়। ঠিক আছে। কিন্তু আমাদের তালিমুল ফুরকান পদ্ধতির মধ্যে আমপাড়া বলতে মাঝখানে আর কোনো ভিন্ন সাবজেক্ট নাই। আমপাড়া তো কোরআন শরীফ, কাজেই আমপাড়া ভিন্ন সাবজেক্ট কী করে হইতে পারে, এটা বোঝে আসে না। হ্যাঁ, আমাদের এখানে কায়দা পড়াবো, কায়দা পড়াবো, কায়দার বিষয়গুলো কোরআনের মধ্যে ধরাইয়া, যেটা আমরা আগেই বলেছি ইজরার উদ্দেশ্য। প্রতিটা বিষয় আমরা ব্ল্যাকবোর্ডের মধ্যে কায়দার বিষয়গুলোকে পড়াবো, কোরআনের মধ্যে ইজরার মধ্যে আমি ধরাই দেব, কায়দা শেষ হয়ে যাবে, সমস্ত কোরআন শরীফ আমাদের শিশুরা একা একাই পড়তে পারবে। মাঝখানে আমপাড়া বলতে কোনো বিষয় আমাদের নাই। তা আমপাড়া আমরা শিশুদেরকে দেব হলো এই ইজরা করার জন্য, শুধু ইজরা করার জন্য আমাদের শিশুদের হাতে আমরা আমপাড়া দেব। ইজরা হলো একটা প্র্যাকটিস, একটা অনুশীলন, কোরআনে কারীমের মধ্যে যাতে আমাদের পড়ানো বিষয়গুলো বাচ্চারা ধরতে পারে, মিলিয়ে নিজে নিজেই পড়তে পারে, তার অনুশীলন করাবো ক্লাসের মধ্যে আমরা আমপাড়ার ভিতরে। আচ্ছা, এই ইজরাটা আমরা কিভাবে করাবো? খুব ভালো করে শোনেন। ইজরা করানোর সময় আমরা 2 জন ছাত্রকে জুটি বেঁধে পাশাপাশি বসাবো। 2 জন ছাত্রকে কি করব? জুটি বেঁধে পাশাপাশি বসাবো। 2 জনের মাঝখানে একটা আমপাড়া থাকবে, 2 জনের মাঝখানে একটা আমপাড়া থাকবে। তো আমপাড়ার যে কোনো জায়গায় খুলবে, যে কোনো পৃষ্ঠার মধ্যে খুলবে। একজনে আমার যে উপস্থাপিত সবক, যেই সবকটা আমার বর্তমান পড়া এবং ওই সাথে পিছনের পড়া, পিছনে যতগুলো হরফ পড়া হয়ে গেছে, যতগুলো বিষয় পড়া হয়ে গেছে, ইজরার মধ্যে পিছনের সব বিষয় সহ বর্তমান সবকটা একজনে আমপাড়ার মধ্যে কি করবে? ধীরে ধীরে পড়তে থাকবে। একজনে পড়তে থাকবে, দ্বিতীয় জনে ভুল ধরবে। মনে করেন 2 লাইন একজনে পড়বে, দ্বিতীয় জন ভুল ধরবে। তারপরের 2 লাইন দ্বিতীয় জন পড়বে, প্রথম জন ভুল ধরবে। বুঝে আসছে কথাটা? কোথায় পড়বে এটা? আমপাড়ার মধ্যে। কোন বিষয় পড়বে? যেটা আমি এখন পড়াচ্ছি, বর্তমান সবক, এবং পিছনে যত বিষয় পড়ানো হয়ে গেছে, এই সবগুলো
পিছনের সবগুলো বিষয় সহ বর্তমান সবক কি করবে, ওই আমপাড়ার মধ্যে ধারাবাহিকভাবে আঙ্গুল দিয়ে ধরে ধরে একজনে পড়তে থাকবে, তার পিছনে দ্বিতীয়জন ভুল ধরতে থাকবে, আবার দ্বিতীয়জন পড়বে, প্রথমজন ভুল ধরবে। উস্তাদ একটা সময় নির্ধারণ করে দিবেন, মনে করেন 15 মিনিট ইজরা করো। ইজরার তরিকাটা উস্তাদ বোঝাই দিবেন ছাত্রদেরকে, তারা দুইজন করে এরকম জুটি বেঁধে তারা পড়তে থাকবে। উস্তাদ ঘুরে ঘুরে দেখতে থাকবেন ঠিক মতো তারা ইজরা করে কিনা, সঠিকভাবে তারা দেখে দেখে পড়তেছে কিনা, এবং দ্বিতীয়জন খুব মজবুতভাবে তার ভুল ধরতেছে কিনা। উস্তাদ প্রয়োজনে এই জুটির মাঝখানে যে কোনো একটা জুটির পাশে গিয়ে বসবেন, উস্তাদ নিজেও দেখবেন যে হ্যাঁ ঠিক মতো পড়ে কিনা, আর দ্বিতীয়জনে ভুল ঠিক মতো ধরে কিনা। এরকমভাবে ইজরা চলতে থাকবে, উস্তাদ ঘুরে ঘুরে দেখবেন সবাই ঠিক মতো ইজরা করতেছে কিনা, এই প্র্যাকটিসটা তারা ঠিক মতো করতেছে কিনা। এইভাবে যদি মজবুতভাবে ইজরাটা করা হয় তাহলে ফল কি আসবে, বর্তমান সবক সহ পিছনের সবগুলো সবক সহ বর্তমান সবক কোরআনের মধ্যে মিলিয়ে পড়ার বাচ্চাদের অভ্যাস হয়ে যাবে। আর এটা আমাদের চলমান একটা পদ্ধতি, হঠাৎ করে একদিন নয়, কিন্তু আমি আগেই বলেছি প্রতিদিনের 4 কাজ। কয়দিন করব আমরা? প্রতিদিন, খোদার 30 দিন, ঠিক আছে? প্রতিদিন এই 4টা কাজ করব। এই জন্যে আমাদের এই ইজরা এত গুরুত্বপূর্ণ। আমি একদম প্রথম দিন থেকেই কাজটা শুরু হয়ে যাবে। প্রথম দিন মনে করেন আমি শুধু আলিফ পড়াইলাম, এখন আলিফ পড়ানোর পরেই কিন্তু মস্কে করাবো আলিফ, তারপরে ইজরা করাবো। এখন যেহেতু শুধু আলিফ পড়াইছি আর কিছুই পড়ি নাই, এখনই আলিফেরই ইজরা চলতে থাকবে। কোরআনের মধ্যে সব আলিফগুলো, আমপাড়ার মধ্যে শুধু আলিফ খুঁজে খুঁজে আলিফ এরকম খুঁজে আলিফ পড়বে, দ্বিতীয়জনে ভুল ধরতে থাকবে। বুঝে আসছে? এইরকম ইজরা চলতে থাকবে। দ্বিতীয়জন পড়বে, প্রথমজনে ভুল ধরতে থাকবে। এইরকমভাবে প্রথম দিন আলিফ পড়াইলাম, তো আলিফের ইজরা হয়ে গেল। এখন এই ইজরা যখন মজবুত হয়ে যাবে, কোরআনের যে কোনো জায়গায় ছেড়ে দেন, এখন বাচ্চারা একাই সমস্ত আলিফগুলো খুঁজে পড়তে পারবে। যখন আবার দ্বিতীয় দিন মনে করেন আমি বা পড়াইলাম, কথার কথা একটা হরফ পড়াইলাম, বোঝানোর জন্য বলতেছি। এখন দ্বিতীয় দিনে যে আমি ইজরা করাবো, তখন কয়টা হরফের ইজরা হবে? 2টা হরফ। এখন আমপাড়ার মধ্যে 2টা হরফ আমার খুঁজতে হবে। আমি অন্য সকল হরফের মধ্যে খুঁজে আলিফ বা মাঝখানে অনেক হরফ আছে, সেগুলো তুমি পড়াই নেই, সেগুলো বাচ্চারা পারবেও না। এখন এই 2টা হরফ ঠিক মতো খুঁজে তারা বের করে পড়তে পারে কিনা। একজনে পড়বে, দ্বিতীয়জন ভুল ধরবে। এইরকমভাবে কি করব আমরা? আমপাড়ার মধ্যে আলিফ এবং বা খুঁজে বের করবে এবং পড়বে। এই যে প্র্যাকটিস, এটার নাম হলো ইজরা। বুঝে আসছে ভাই? এই ইজরাটা যদি মজবুতভাবে করা হয়, আর ইজরাটা আমাদের আলিফ, হরফে হেজার আলিফ থেকে প্রথম হরফে থেকে শুরু হয়েছে, এখন আমাদের হরফে হেজার সব হরফ প্রতিদিন আমাদের চলতে থাকবে। আবার হরকতের সবকগুলি সামনে আসবে, জবরজের পেশ আসবে। প্রতিটা সবকের মধ্যেই আমাদের পিছনের সবক সহ আমপাড়ার মধ্যে এরকম মিলিয়ে পড়ার প্র্যাকটিস আমরা নিয়মিত করতে থাকব। এইটাকে আমরা বলি ইজরা। এই ইজরাটা মজবুতভাবে করার কারণেই আলহামদুলিল্লাহ আমাদের এই ফল আসে। তালিমুল ফুরকানের এই ফল আমাদের আসে কি, আমাদের কায়দা শেষ হয়ে গেলে সমস্ত কোরআন শরীফ আমাদের শিশুরা একা পড়তে পারে। আল্লাহ পাকের শুকর। এই ফলাফল কিন্তু বাংলাদেশে, এই অনন্য ফলাফল আমি বলবো, এটা আমাদের তালিমুল ফুরকানের একান্তই একমাত্র ফলাফল, যে কায়দা শেষ হয়ে গেলে শিশুরা সমস্ত কোরআন শরীফ একা পড়তে পারে। অর্থাৎ নাজেরা শিখাইতে হয় না, নাজেরা পড়াইতে হয় না, আমাদের শিশুরা একা কোরআন শরীফ পড়তে পারে। এই এতটুকুন সফলতা অন্য কোনো পদ্ধতির ভিতরে দেখা যায় না। আর আমার বিশ্বাস এই সফলতা না আসার মূল কারণটাই এখানে, যে কোরআনে কারিমের মধ্যে আমার উপস্থাপিত সবকটা বাচ্চারা যেন ধরতে পারে, নিজে পড়তে পারে। এর জন্য এই যে ইজরা, এই ইজরাটা কোনো পদ্ধতির মধ্যে প্রচলিত নাই, কোনো পদ্ধতির মধ্যে এই বিষয়টা চালু নাই। এই জন্যই কিন্তু বাচ্চারা
কায়দা শেষ হয়ে গেলে হঠাৎ থমকে দাঁড়ায়, তারা কোরআন শরীফের মধ্যে সাথে সাথে পড়তে পারে না। দীর্ঘদিন মেহনত করতে করতে, দীর্ঘদিন পড়াইতে পড়াইতে শেষ পর্যন্ত গিয়ে বাচ্চারা কোরআন পড়তে পারে, ধরতে পারে। বুঝে আসছে? লম্বা কথা বললাম, আমার উদ্দেশ্য ছিল ইজরার ফায়দাটা আপনাদের সামনে তুলে ধরা। বুঝে আসছে? তাহলে আমাদের তৃতীয় কাজগুলো হলো, প্রতিদিনের 4 কাজের তৃতীয় কাজ হলো ইজরা করানো। বুঝে আসছে? ইজরাটা সাব হয়েছে। এখন 4 নম্বর কাজ হলো পরীক্ষা লওয়া। 4 নম্বর কাজ কি? পরীক্ষা লওয়া। প্রতিদিনের 4 কাজ। 1 নম্বর হলো সবক উপস্থাপন করা, 2 নম্বর হলো মাস্ক করানো, 3 নম্বর হলো ইজরা করানো, 4 নম্বর হলো পরীক্ষা লওয়া। পরীক্ষা লওয়াটা হলো আমাদের তালিমুল ফুরকানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পরীক্ষাটা হলো আমাদের তালিমুল ফুরকানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পরীক্ষা নেওয়াটা কি? ভালো করে শোনেন। আমরা যে কোনো সবক পড়াবো, ভালো করে বুঝেন, যে কোনো সবক পড়াবো মানে পড়ানোর ভিতরে কিন্তু সবই শামিল। সবক উপস্থাপন করা, মস্ক করানো, ইজরা করানো, তাই না? এই সব কিছুই কিন্তু পড়ানোর মধ্যে শামিল। তো আমরা একটা সবক উপস্থাপন করলাম, মস্ক করালাম, তারপরে কি করলাম? ইজরাও করালাম। এই সব কিছুর দ্বারা, এই 3টে বিষয়ের দ্বারা উদ্দেশ্য হলো সবকটা বাচ্চার হৃদয়ে মজবুত করে দেওয়া। বুঝে আসছে কথা? আমরা যে প্রতিদিনের 4 কাজ, এই 4টে কাজের মধ্যে প্রথম 3টে কাজের দ্বারা উদ্দেশ্য হলো আমাদের যেই বিষয়টা পড়ালাম, এই বিষয়টা যেন বাচ্চার হৃদয়ে মজবুত হয়ে যায় এবং কোরআনে কারিমের যে কোনো জায়গায় যেন এই বিষয়টা তারা পড়তে পারে। এই উদ্দেশ্য পুরা করার জন্যই কিন্তু আমাদের প্রথম 4টি কাজ। বুঝে আসছে? প্রথম 3টি কাজ ভুল বলছি। প্রথম 3টি কাজ, 1 নম্বর হলো সবক উপস্থাপন করা, 2 নম্বরে মস্ক করানো, 3 নম্বরে ইজরা করানো। এখন এই যে 3টা কাজ আসলে মূলত এই 3টা কাজ হলো শেখানোর জন্য, সবকটাকে মজবুতভাবে শেখানো এবং কোরআনে কারিমের মধ্যে যেন বাচ্চারা যে কোনো জায়গায় এই বিষয়টা ধরতে পারে এবং নিজে নিজেই পড়তে পারে। এই উদ্দেশ্য পুরা করার জন্য প্রতিদিনের 4 কাজের মধ্যে প্রথম 3টি কাজ। আর এখন বলবো আমি 4র্থ কাজ, পরীক্ষা নেওয়া। এই পরীক্ষা নেওয়ার দ্বারা, পরীক্ষা মানে হলো সবক যাচাই করা। পরীক্ষা কি জিনিস? এটা হলো যাচাই করা। তো পরীক্ষা হলো যাচাই করা। কি যাচাই করব? আমি যে সবক পড়াইলাম, আমার এই পড়ানো সবকটা সত্যিকারে বাচ্চা কোরআনে কারিমের মধ্যে সঠিকভাবে পড়তে পারে কি পারে না, সেটা যাচাই করাই হলো আমাদের পরীক্ষার উদ্দেশ্য। অর্থাৎ আমরা যে কোনো সবক পড়ানোর পরে সেটাকে আমরা মজবুত করার জন্যে মস্ক করাবো, ইজরা করাবো। এরপরে অবশ্যই এই সবকের পরীক্ষা আমরা নেব কোরআনের মধ্যে। পরীক্ষা কোথায় নেব? কোরআনে কারিমের মধ্যে। আমাদের আগের কথাগুলি মনে আছে? আমরা মস্ক করাবো হলো ব্ল্যাকবোর্ড এবং কায়দার মধ্যে, ইজরা করাবো আমপাড়ার মধ্যে, আর আমরা পরীক্ষা নেব কোরআনে কারিমের মধ্যে। পরীক্ষা নেব কোরআন শরীফের মধ্যে। আমরা কোরআন শরীফের মধ্যে আমরা পরীক্ষা নেব যে সবকটা পড়ানো হয়ে গেল, এটা কোরআনের মধ্যে সত্যিকারে বাচ্চারা নিজে নিজে পড়তে পারে কিনা, ধরতে পারে কিনা এবং সঠিকভাবে পড়তে পারে কিনা। এখন এই পরীক্ষা নেওয়ার 2টি পদ্ধতি আছে। 2 পদ্ধতিতে আমরা পরীক্ষা নেব। কয় পদ্ধতিতে পরীক্ষা নেব? 2 পদ্ধতিতে পরীক্ষা নেব। 1 নম্বর পদ্ধতি হলো কোরআনে কারিমের মধ্যে যেই বিষয়ের পরীক্ষা নিতেছি, আমাদের এই বিষয়টাকে আমাদের নির্দিষ্ট করে ওস্তাদ ধরবেন, শিষ্যরা পড়বে। পরীক্ষা নেওয়ার 2টি পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি হলো ওস্তাদ নির্দিষ্ট করে ধরবেন, জিজ্ঞেস করবেন, ছাত্ররা উত্তর দেবে। এটা হলো 1 পদ্ধতি। যেমন হরফে হেজার পরীক্ষা নিতেছি, আমি যেই হরফের পরীক্ষা নেব ওই হরফটাকে কি করব? জিজ্ঞেস করব, শিষ্যরা বলেন তো এই হরফটির নাম কি?
এই হরফের নাম কি? বলেন তো, এই হরফের নাম কি? এই হরফের নাম কি? হরফ নির্দিষ্ট করে ধরবো, শিশুরা উত্তর দেবে। এটা হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো আমরা হরফ নির্দিষ্ট করে ধরব না। এই ক্ষেত্রে কোরআনে কারিমের মধ্যে একটি লাইন নির্দিষ্ট করব এবং ওই লাইনটাকেই নির্দিষ্ট করব যেই লাইনের ভিতরে আমার পরীক্ষা নেওয়ার হরফটা আছে। যেই হরফের পরীক্ষা নেব ওই হরফটা ওই লাইনের ভিতরে আছে কিনা এটা ওস্তাদ আগেই দেখে নেবেন। যেই লাইনের ভিতরে ওই হরফটা আছে সেটা দেখে নিয়ে ওস্তাদ কি বলবেন, শিশুরা এই লাইনের ভিতরে কোথায় কোথায় মিম আছে খুঁজে বের করেন এবং নাম বলেন। এই লাইনের ভিতরে কোথায় কোথায় আইন আছে খুঁজে বের করেন এবং নাম বলেন। বুঝে আসছে কথা? অন্য সকল হরফের মধ্যে থেকে খুঁজে খুঁজে এই হরফটা বের করবে এবং নাম বলবে। ওস্তাদ দেখবেন যে সঠিকভাবে সে বের করতে পারে কিনা এবং হরফের নাম সঠিকভাবে সে বলতে পারে কিনা, আদায়গির সাথে বিশুদ্ধভাবে হরফের নাম বলতে পারে কি না। এইটা হলো দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে এটা বুঝে নেবেন। এই হলো দুই পদ্ধতিতে আমরা পরীক্ষা নেব। পরীক্ষার যে দ্বিতীয় পদ্ধতিটা আবার বলবো। দ্বিতীয় পদ্ধতি হলো আমরা এই ক্ষেত্রে হরফ নির্দিষ্ট করে ধরব না। আমরা কোরআনে কারিমের মধ্যে একটি লাইন নির্দিষ্ট করে শিশুদেরকে জিজ্ঞেস করব, শিশু এই লাইনের ভিতরে দেখেন তো কোথায় কোথায় লাম আছে খুঁজে বের করেন এবং হরফের নাম বলেন। হরফে হেজার পরীক্ষার মধ্যে হরফের নাম জিজ্ঞেস করা হলো উদ্দেশ্য, আর যখন হরকতের পরীক্ষা নেব সেখানে হলো পড়া উদ্দেশ্য, উচ্চারণ উদ্দেশ্য। ঠিক আছে? যখন আমরা হরফে হেজার পরীক্ষা নেব এখানে আমাদের উদ্দেশ্য হলো হরফের নাম সঠিকভাবে বলতে পারি কিনা। ঠিক আছে? তো দ্বিতীয় পদ্ধতি হলো এইরকম যে আমরা কোরআনের একটি লাইন নির্দিষ্ট করে শিশুকে জিজ্ঞেস করব, শিশু দেখেন তো এই লাইনের ভিতরে কোথায় কোথায় আলিফ আছে খুঁজে বের করেন এবং নাম বলেন। ঠিক আছে? তো যদি শিশু সঠিকভাবে খুঁজে বের করতে পারে এবং নাম বলতে পারে তাহলে শিশু পাস। আর যদি সঠিকভাবে বের করতে না পারে, অর্থাৎ কোনো জায়গায় আলিফ রেখে গেল, আলিফের উপর দিয়ে হাত ঘুরে গেল কিন্তু আলিফ সে চিনল না, তাহলে শিশু ফেল। আলিফ ঠিকই বের করছে কিন্তু আলিফের উচ্চারণটা শুদ্ধ হয় নাই, তাহলেও ফেল। এখানে শর্ত হলো দুইটা। আলিফ তাকে চিনতে হবে, যে হরফের পরীক্ষা নিতেছি এই হরফটাকে চিনতে হবে, সঠিকভাবে বের করতে